নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা একাধিক শব্দের প্রয়োগ এবং তাদের মাত্রিকগত ভুল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছিলে এবং আত্মস্থ করতে পেরেছিলে, আত্মস্থ করেছ। তো আজকেও আমরা বেশ কিছু শব্দ নিয়ে কথা বলবো। এটি মোটামুটি 7টি শব্দ, ব্যাকরণ যে 7টি শব্দকে চিহ্নিত করে। 7 শব্দের 7 বিপদ, 7 শব্দের 7 বিপদ। সেই 7টি শব্দ আসলে কি কি? 7 শব্দের 7 বিপদ, 7 শব্দ কি কি? ব্যাকরণ এটি বারবার আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেয়, তারপরেও শব্দ চয়নগত দিক থেকে, অর্থগত দিক থেকে এবং প্রায়োগিক দিক থেকে এই ভুলটি আমরা করে থাকি। তাতে অনেক সময় সঠিক অর্থ না এসে বিপরীত অর্থ দাঁড়িয়ে যায় অথবা ভুল উপস্থাপন হয়ে যায়। তাতে বাংলা কদর্য হয়ে পড়ে। অতএব যাতে ভুলগুলো আমাদের না হয়, এই সপ্ত শব্দে এটি আমাদের সতর্ক থাকতে হবে। এটি আমাদের জানা আছে, জানা থাকার পরেও আমরা ভুল করে ফেলি, কোথাও কোথাও গিয়ে কিছুটা অবহেলাও করে থাকি। আর বাংলা নিয়ে তো সত্যিকার অর্থে একটি কথা না বললেই নয়। সম্প্রতি বাংলা নিয়ে তো একটা কথাই চলছে যে বাংলা বানান যদি কেউ কোনো প্রশ্ন তুলে, তাহলে পাশের জন বলে ফেলে, ওই হয়েছে, বোঝা গেলেই হয়। ওই একটা লিখলেই হলো, বোঝা গেলেই হয়। ওই একটা হলো, বোঝা গেলেই হয়। এই যে বাংলা নিয়ে যে অবহেলাটা, এটা যে বাংলার কত ক্ষতি করছে। এবং আসলে বলতে গেলে কি, এই কথাগুলো যারা বলে তারাই হচ্ছে আসলে বাংলার লজ্জা, তারাই হচ্ছে বাংলার লজ্জা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পাঠে চলে আসি। 7 শব্দের 7 বিপদ, কোন কোন জায়গায় সেই বিপদগুলো হয় এবং সেই শব্দগুলো কি কি। তো প্রথম যে শব্দটি, সেটি হচ্ছে অনূন্য, অন্যূন, অন্যূন, অনূন্য, যেটির অর্থ কমপক্ষে। যে সেখানে দাঁড়িয়ে অনন্য 7 জন ছেলে ছিল। তাহলে এখানে অনন্যটা আমরা কি বানান লিখব, এই বানানটি নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায় এবং আমরা ভুল লিখে ফেলি। আসলে বানানটি হচ্ছে স্বর অ, দন্ত নয় জ ফলা দুর্গুকার, দন্ত নয় জ ফলা, দন্তের নয় জ ফলা রস্যু দুর্গুকার এবং দন্তের নয় জফলা দুর্গুকার এবং পরে হচ্ছে দন্তন্য অন্নু ন, অন্নু ন। আর সেটি উচ্চারণ কি অনন্য, সেটি আমরা চট করেই বলে ফেলি অনন্য। অনন্য শব্দটির অর্থ হচ্ছে কমপক্ষে। তাহলে সেখানে অনন্য 7 জন, অনন্য 7 জন ছেলে দাঁড়িয়েছিল, শব্দটা উচ্চারণ করে ফেলি অনন্য, এবং যেটি উচ্চারণ করি সেটি কিন্তু বানানটি লিখি। তাহলে সেক্ষেত্রে বানান আমরা কোনটা লিখি? বানানটা লিখি আমরা এইটি। সেটি কি? সেটি হচ্ছে অনন্য, অনন্য, এই বানানটি লিখে ফেলি, কিন্তু এটি তো সর্বাংশে ভুল এবং মানে মহাভুল। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি লিখবো? উচ্চারণটা কি? উচ্চারণটা আগে আমাদের এখানে, উচ্চারণটা আমাদের আগে ঠিক করতে হবে। যদি উচ্চারণটা আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমরা বানানটিও ঠিক করে লিখতে পারবো। কম পক্ষের জায়গায় আমরা হয় কম পক্ষে লিখবো, যদি অনন্য অন্যূন বানানটা আমরা না পারি, না জানি বা মনে না থাকে, তাহলে সেখানে আমরা কম পক্ষে লিখবো, কিন্তু ভুলটা লিখবো না। ওই অনূন্য ওই বানানটি আমরা লিখবো না। আমরা কোনটি লিখবো? অন্নু, অন্নু নো, অন্নু নো, এইটি মনে রাখতে হবে, অন্নু নো। তার মানে কি, এখানে স্বর অ,
দন্ত নয় জ ফলা দুর্গার, তাহলে অ জ ফলার কারণে কি দন্ত নয় দ্বিত্ব হবে, তাহলে অন নু নো, শেষেরটায় আবার স্বরান্ত হবে, তাহলে অন নু নো, অন নু নো, তাহলে অন নু নো, অন অন নু নো, অন নু নো, এই বানানটি আমাদের লিখতে হবে। কোনো ক্রমেই কিন্তু অনন্য উচ্চারণটি করাও যাবে না, লেখাও যাবে না। তো এখানে মোদ্দা কথা যেটি হচ্ছে সেটি হলো উচ্চারণ যদি আমরা সঠিক করে নিতে পারি, উচ্চারণটা যদি আমরা সঠিক করে নিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা বানানটিও সঠিক লিখতে পারবো। আর যদি সেই ধরনের কোনো বিপর্যয় আসার আশঙ্কা থাকে যে বানানটি হচ্ছে না বা সম্ভব হলো না, সেক্ষেত্রে আমরা কম পক্ষে লিখব, কিন্তু বানানটি ভুল আমরা লিখব না। এটি হচ্ছে সপ্ত শব্দের প্রথম শব্দ, যেখানে আমাদের বিপদ শুধু বাড়তেই থাকে এবং আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে। এবার আমরা দ্বিতীয় শব্দটিতে চলে যাব। দ্বিতীয়টি হচ্ছে অনুষ্ঠেয়, অনুষ্ঠেয় এবং অনুষ্ঠিতব্য। এটি আমরা কোনটি লিখব? অনুষ্ঠেয় এবং অনুষ্ঠিতব্য এবং অনুষ্ঠিত, এই তিনটি আমরা কিন্তু আমাদের লেখায় এই তিনটির মধ্যে আমরা কোনটি প্রয়োগ করব এবং কোনটির অর্থ কি, কোনটি প্রয়োগ করব এবং কোনটির অর্থ কি। আচ্ছা, অনুষ্ঠেয়টা হচ্ছে যে অনুষ্ঠান ভবিষ্যতে আগামীতে অনুষ্ঠিত হবে। তার মানে কি, যে অনুষ্ঠানটি আগামীতে হবে, যে অনুষ্ঠানটি আগামীতে হবে সেটি হবে অনুষ্ঠেয়, এটা হলো অর্থ। এবং এই শব্দটি হচ্ছে ব্যাকরণিক শব্দ, ব্যাকরণ সিদ্ধ শব্দ। কিন্তু অনুষ্ঠিতব্য এই শব্দটি কিন্তু মূলত ব্যাকরণ সিদ্ধ নয়, এই শব্দটি মূলত ব্যাকরণ সিদ্ধ নয়, যদিও আমরা লিখে থাকি এবং যদিও অর্থ প্রকাশিত হয়, কিন্তু এটিকে ব্যাকরণ স্বীকৃতি দিচ্ছে না। ব্যাকরণ স্বীকৃতি দিচ্ছে অনুষ্ঠেয়কে, অর্থাৎ যা আগামীতে হবে, যে অনুষ্ঠানটি আগামীতে হবে সেটি হবে অনুষ্ঠেয়। আর অনুষ্ঠিত মানে কি, যে অনুষ্ঠানটি হয়ে গেছে, অতীতে অনুষ্ঠিত হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা স্থির সিদ্ধান্তে চলে আসতে পারি যে অনুষ্ঠিতব্য এটি আমরা লিখব না, আমরা ভবিষ্যতে যদি অনুষ্ঠান হয় তাহলে সেখানে লিখব অনুষ্ঠেয়, আর যে অনুষ্ঠানটি হয়ে গেছে সে অনুষ্ঠানটি হবে, সেখানে হবে অনুষ্ঠিত। এটি হচ্ছে সপ্ত শব্দের দ্বিতীয় শব্দ, যেখানে আমরা মানে অনেক সময় একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে কোনটি লিখবো, এটিকে অনুষ্ঠিত না অনুষ্ঠেয়, এটি আমরা আসলে ওই সময় বুঝে উঠতে পারি না এবং চট করে অনুষ্ঠিত লিখে ফেলি। অর্থাৎ ভবিষ্যতে যেটি হবে ওখানে অনুষ্ঠিত লিখি, আর যেটা হয়ে গেছে ওখানে অনুষ্ঠিত লিখি। এখন যেটা হয়ে গেছে সেখানে অনুষ্ঠিত পড়লে তো মানে একটা মহাভাগ্য, শুদ্ধ হয়ে গেল, কিন্তু আগামীতে হবে ওই ক্ষেত্রে যদি অনুষ্ঠিত লিখে ফেলি তাহলে তো এটার সে বড় মানে লজ্জার বিষয় আর থাকতে পারে, এটা লজ্জাকর হবে এবং হাস্যকর হবে। অতএব সতর্ক থাকতে হবে আমরা যাতে কোনো ক্রমেই গুলিয়ে না ফেলি। অর্থাৎ ভবিষ্যতে যে অনুষ্ঠানটি হবে সেক্ষেত্রে হবে অনুষ্ঠেয়, আর যেটি হয়ে গেছে সেটি হবে অনুষ্ঠিত। আমরা এই সপ্ত শব্দের দ্বিতীয় শব্দ দেখলাম। এবারে আমরা তৃতীয় শব্দটা নিয়ে কথা বলি। তৃতীয় শব্দটা একটা বিষয়, এটা সাধারণত দরখাস্তের বেলায় এটা বেশি প্রয়োগ হয়। যেমন অনুরোধ, অনুরোধ, আর একটা শব্দ আসে কি সবিনয় অনুরোধ, সবিনয় অনুরোধ। আর একটি কি স্বনির্বন্ধ অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ। আমরা কিন্তু
এই তিনটি প্রয়োগ করে থাকি। এখন আমরা দেখব যে ব্যাকরণ এটির কোনটিকে স্বীকৃতি দিচ্ছে, ব্যাকরণ সিদ্ধ কোনটি এবং কোনটি লিখলে শব্দটি যথাযথ হয়, অর্থ যথাযথ হয়, এটি এখন আমরা একটু দেখব, একটু বিশ্লেষণ করে নেই। মূলত বিশ্লেষণ করার আগে আমরা আগের অর্থটা বের করার চেষ্টা করি। অর্থটা কি? অনুরোধ অর্থ কি? অনুরোধ অর্থ কি? অনুরোধ অর্থ হচ্ছে যা বিনয়ের সঙ্গে করা হয়, যা বিনয়ের সঙ্গে করা হয়। তাহলে অনুরোধে কিন্তু বিনয় শব্দটা এসে গেল। অনুরোধ মানে কি? যা বিনয়ের সঙ্গে, যে বিনয়ের সঙ্গে যেটি আবেদন করা হয়, বিনয়ের সঙ্গে যেটি চাওয়া হয়, বিনয়ের সঙ্গে যেটি প্রত্যাশা করা হয়, সেটি হচ্ছে অনুরোধ। বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে, এটি কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে না হলে সেটা কিন্তু অনুরোধ হবে না, সেটি হবে অন্য কোনো বিষয়, সেটি কিন্তু অনুরোধ হবে না। আর যখনই নাকি আমি অনুরোধ শব্দটি বলবো, তখন কিন্তু সেখানে বিনয়ের সাথে চাওয়া, বিনয়ের সঙ্গে আশা, বিনয়ের সঙ্গে পাওয়ার আশা, এটি। তাহলে বিনয়ের সঙ্গে প্রত্যাশা, এটি। তাহলে এটি হচ্ছে অনুরোধ। তাহলে বিনয় যদি অনুরোধ শব্দটির মধ্যে থেকেই থাকে, তাহলে তো আর সবিনয় আমাদের এখানে লেখার দরকার হয় না। এই কারণে ব্যাকরণ বলছে অনুরোধ লিখলেই যথেষ্ট, যেহেতু সেখানে বিনয় শব্দটি আছে, এটার অন্তর্নিহিত শব্দটা বিনয় আছে। অতএব সবিনয় অনুরোধ আর বলার দরকার নেই, সবিনয় অনুরোধ আর বলার দরকার নেই। অনুরোধ বললেই সবিনয় শব্দটা এসে যায়। আর দ্বিতীয় পর্যায়ে যে কথাটি, সেটি হচ্ছে স্বনির্বন্ধ অনুরোধ। এই স্বনির্বন্ধ অনুরোধ শব্দটাকে আবার ব্যাকরণ স্বীকৃতি দিচ্ছে। কেন দিচ্ছে? স্বনির্বন্ধ শব্দটার অর্থ হচ্ছে কি? মিনতি সহকারে, অর্থাৎ মিনতিপূর্ণ অনুরোধ। স্বনির্বন্ধ অনুরোধ মানে কি? মিনতিপূর্ণ অনুরোধ। স্বনির্বন্ধ, স্বনির্বন্ধ ব্যাকরণ দিতে বলছে, এটি স্বীকৃতি দিচ্ছে যে স্বনির্বন্ধ অনুরোধ শব্দটা প্রয়োগ করা যেতে পারে। আর যদি এটি না করি, আমাকে প্রয়োগ করতে হবে অনুরোধ। অনুরোধ, শুধু অনুরোধ বলতে হবে। সবিনয় অনুরোধ, সবিনয় শব্দটি আর দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ সবিনয় দেওয়ার প্রয়োজন নেই। কি কারণে? যেটি আগেই বললাম, যে অনুরোধ মানেই হচ্ছে সবিনয়ে চাওয়া, বিনয়ের সাথে চাওয়া, বিনয়ের সাথে অনুরোধ, সেটিই হচ্ছে অনুরোধ। অতএব আমরা এটি নিয়ে কিন্তু বিশেষ করে দরখাস্তের বেলায়, আমরা স্কুল কলেজে যে মানে বিশেষ করে তোমাদের মধ্যে মাধ্যমিক স্তরে নবম এবং দশম শ্রেণীর মধ্যে আমরা যখন এটি দরখাস্ত অংশটি যখন আমরা শুরু করি পড়াই, তখন কিন্তু ওই ক্ষেত্রে আমরা দরখাস্তের সবিনয় অনুরোধ, এই যে সবিনয়ে জানাচ্ছে, এই যে এই শব্দগুলো কিন্তু প্রয়োগ করে থাকি। তাহলে সেটি কিন্তু ব্যাকরণ স্বীকৃতি দিচ্ছে না, ব্যাকরণ মত দিচ্ছে না। ব্যাকরণ বলছে শুধু অনুরোধ বললেই হবে। অনুরোধ করা যাচ্ছে যে অনুরোধের সাথে জানাচ্ছি যে এইভাবে বললেই হয়ে যাবে, সবিনয় আর বলার দরকার নেই। কারণ অনুরোধের মধ্যেই সবিনয় শব্দটি রয়ে গেছে, যা বিনয়ের সঙ্গে চাওয়া হয়, বিনয়ের সঙ্গে প্রত্যাশা করা হয়, বিনয়ের সঙ্গে আশা করা হয়, সেটি হচ্ছে অনুরোধ। অতএব আমরা তিনটি শব্দ দেখলাম। তিনটি শব্দই আমাদের কখনো কখনো একদম বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, এবং অনেক সময় অসতর্কতা জনিত কারণে আমরা বিষয়গুলো ভুল করে ফেলি। তাতে আমাদের বাংলা অনেক সময় লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এটি আসলে মানে বিষয়টি আসলে একটা হাস্যকর পরিস্থিতির মধ্যে পড়ে, যে শিক্ষিত লোক যখন এটি ভুল করবে, তখন তো সেটি মেনে নেওয়া যায় না। যারা ভুল করার তারা করতে পারে, কিন্তু শিক্ষিত লোক তার ভুল করে। আর যারা তোমরা শিখছো, তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের তো সঠিক জিনিসটি জানতে হবে এবং সঠিক জিনিসটি প্রয়োগ করতে হবে। ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা আমি বলেছি, এইগুলো নিয়ে আলোচনা কিন্তু মানুষ খুব একটা যে শুনতে চায় না, খুব একটা যে করতে চায় তাও চায় না। ওই যে পাশের জন বলে কি বলে যে বাংলা নিয়ে এগুলো একটা হলেই হলো, এটা বোঝা গেলেই হলো, এটা লিখলেই হলো, এটা হলেই হলো, এ ধরনের শব্দগুলো উচ্চারণ করে থাকে। এবং
এটি আসলে মন খারাপ করার কোনো কারণ নেই। এটি আমি যতদূর জানি প্রতিটি ক্ষেত্রেই বাংলার প্রতি এরকম একটা অবহেলা। আমরা যারা বাংলা বিষয়ে পড়াশোনা করাই, আমাদের কানে আমাদের জানার মধ্যে কথাগুলো আসে যে বাংলা নিয়ে খুব একটা দরকার নেই, এগুলো হবে না। যেমন কোনো ছেলে প্রাইভেট পড়ছে, ইংরেজি প্রাইভেট পড়ছে, যখন শুনলো পাশের লোকটি হ্যাঁ হ্যাঁ ইংরেজি পড়তে হবে, জানতে হবে, কিন্তু বাংলা প্রাইভেট পড়ছে যদি এই কথাটা শুনে বা বাংলা পড়তে যাচ্ছে বা এই কথাটি শুনে, তখন সে একদম মানে তার মুখটিকে কেমন যেন একটু তাচ্ছিল্য ভাব প্রদর্শন করে তাকে বলে ফেলে যে বাংলা আবার পড়তে হয় নাকি, বাংলা আবার পড়তে হয় নাকি। মানে উনি একদম বাংলার জাহাজ, উনি তাকে বলছে যে তাচ্ছিল্য করে বাংলা আবার পড়তে হয় কি। এখন আমরা তো আর ওইভাবে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারি না, বা আমরা তাদের সাথে ওইভাবে কথাও বলতে পারি না। তবে তাদের কাছে অনুরোধ, তারা তারা যেন বাংলাকে এইভাবে তাচ্ছিল্য না করে, বাংলাকে যেন বোঝার চেষ্টা করে। বাংলা হচ্ছে মাতৃভাষা, আমাদের মাতৃভাষা, অতএব মাতৃভাষায় যাতে ভুল না হয় যেগুলো, আশা করি ক্লাসগুলো তারা শুনবেন এবং বিবেচনা করে দেখবেন, মনে রাখবেন যে আসলেই বাংলা পড়ার দরকার আছে কি নাই। তো ধন্যবাদ। আমরা ইতিমধ্যে 3টি শব্দের কথা বলে ফেলেছি। আমাদের হাতে আরো 4টি শব্দ আছে, তাহলে আমরা সপ্ত 7 শব্দের 7 বিপদ এটি আমরা বুঝতে পারবো। যেমন আরেকটি শব্দ নিয়ে আমি কথা বলি, যেটি নাকি অফিস আদালতে যেটি বলা হয়, যত্র, তারপরে তত্র, অত্র, যত্র, অত্র, তত্র, এই শব্দগুলো কিন্তু আমরা বিশেষ করে অফিস আদালতে চিঠিপত্রের ক্ষেত্রে পেয়ে থাকি, এবং অফিস আদালত থেকে চিঠিপত্র দেওয়া হয়, স্কুল কলেজ থেকেও চিঠিপত্র এগুলো দেওয়া হয়, বিভিন্ন বিভিন্ন নিমন্ত্রণ পত্রে, আমন্ত্রণ পত্রে এগুলো আমরা দেখে থাকি। এবং এগুলো এগুলো এখন আমরা এগুলোর অর্থটা বিভাজন করব। অর্থটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে যেটি আমরা যে ক্ষেত্রে আমরা অত্র ব্যবহার করছি সেটি সঠিক হচ্ছে কিনা, যেখানে আমরা যত্র ব্যবহার করছি সেখানে সঠিক হচ্ছে কিনা, যেখানে আমরা তত্র ব্যবহার করছি সেখানে সঠিক হচ্ছে কিনা। শুধুমাত্র অর্থটা বুঝে নিলেই আমরা বুঝতে পারবো যে কোন কোন ক্ষেত্রে আমরা ভুল করছি, এবং অর্থটা মনে রাখতে পারলে আমার মনে হয় যে আমরা আর ভুল করব না, আমাদের ভুল হবে না, একটু সতর্ক থাকলেই হবে। এখন যত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে, যত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে, অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে, এখানে, আর তত্র শব্দের অর্থ হচ্ছে সেখানে। এটি হচ্ছে মূলত অর্থ। তাহলে আমরা যদি অর্থ জেনে যাই যে যত্র মানে যেখানে, অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, তাহলে আমরা যেখানে যেটা ব্যবহার করার দরকার আমরা সেখানে ব্যবহার করতে পারবো। কিন্তু এই যে অত্র অফিসে যখন একটি অফিস লেখে, অত্র অফিসে যখন একটি অফিস লিখে ফেলে, অত্র অফিসে এটি লেখে, অত্র অফিসে জমা দেওয়ার জন্য বলা হলো। এখন অত্র অফিসে, তাহলে অত্র মানে কি, অত্র মানে কি এখানে, এখানে অফিসে, এটি কি বাংলা হলো, এটির অর্থ এটি কি বোঝানো হলো। এবং এটি রীতিমতো এটি শুধু ভুল নয়, এটি একটা লজ্জা, এটা একটা হাস্যকর বিষয়। তাহলে অত্র অফিসে মানে কি এখানে অফিসে, যদি আমরা অত্র অর্থ করে বলি, তাহলে আমরা এখানে অত্র অফিসে বলতে আমরা কি বোঝাতে চেয়েছিলাম, আমরা বোঝাতে চেয়েছিলাম এই অফিসে জমা দেওয়ার জন্য বলা হলো। সেখানে আমরা অত্র শব্দটা ব্যবহার করব না, আমরা সরাসরি বলবো এই অফিসে, অথবা এই অফিসে এই শব্দটা ব্যবহার করব, অত্র শব্দটা ব্যবহার করব না। অথবা এই অফিসে অথবা এই অফিসে ব্যবহার করব, কখনো অত্র অফিসে ব্যবহার করব না। তাহলে যত্র মানে যেখানে, অত্র মানে এখানে, তত্র মানে সেখানে। যদিও যত্র এবং তত্র এই শব্দটির প্রয়োগ একটু কমই আছে, কিন্তু অত্র শব্দের প্রয়োগ কিন্তু অহরহ হচ্ছে, সব সময় হচ্ছে, অফিস আদালতে হচ্ছে, স্কুল কলেজে হচ্ছে, এবং আমরা
মুখে মুখে শব্দটা ব্যবহার করে যাচ্ছি আমরা। মানে আমাদের শিক্ষিত সমাজেও আলোচনাটা হচ্ছে, কথাটা হচ্ছে, শব্দটা উচ্চারণ হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে একটি বিষয়, সেটি হলো খেয়াল রাখতে হবে যে অত্র মানে কিন্তু এখানে 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 অফিসে, এটি এটি কোনো শব্দ হয় না, এটি হাস্যকর একটি পর্যায়। এখানে বলতে হবে এই অফিসে। তাহলে আমাদের কটি চলে গেল? 7 শব্দের মধ্যে আমরা 4টি শব্দ পার করে ফেললাম, যেখানে আমাদের শুধুমাত্র বিপর্যয়ই ঘটে, শুধুমাত্র আমরা বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়ি। এবারে আমরা চতুর্থ শব্দটির মধ্যে যাব, পঞ্চম শব্দটির মধ্যে যাব। সেটি হচ্ছে অনুগত এবং হচ্ছে বাধ্যগত। এটিও কিন্তু আমরা ওই যে আমাদের যে দরখাস্ত, সেই দরখাস্তের মধ্যে কিন্তু আমরা এটি লিখে থাকি। বিশেষ করে একদম শেষের দিকে গিয়ে আপনার অনুগত ছাত্র বা আপনার বাধ্যগত ছাত্র, আপনার একান্ত অনুগত ছাত্র বা আপনার একান্ত বাধ্যগত ছাত্র। এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে অনুগত শব্দটার অর্থ কি আর বাধ্যগত শব্দটার অর্থ কি। আমরা যে বাধ্যগত শব্দটা খাটাচ্ছি সেটির যৌক্তিকতা কতটুকু, এবং অনুগত শব্দটা যে বলছি সেটির যৌক্তিকতা কতটুকু এবং কোনটি ঠিক। অনুগত, আমরা প্রথমত শব্দটার একটু ব্যুৎপত্তিগত বিষয়টা জেনে নিই। অনুগত, আসলে এটির মূল শব্দ হচ্ছে অনুগমন। মূল শব্দটা হচ্ছে অনুগমন। অনুগতের মূল শব্দটা হচ্ছে অনুগমন। অনুগমন থেকে চলে আসছে অনুগত। অনুগমন থেকে চলে আসছে অনুগত, অর্থাৎ যিনি অনুগমন করেন, যে অনুগমন করে সে হচ্ছে অনুগত। তাহলে যে অনুগমন করে সে হচ্ছে অনুগত। তার মানে কি, যে পশ্চাতে আসে, যে আদর্শকে অনুসরণ করে আসে, যে পিছনে পিছনে অনুগমন করে, যিনি অনুগমন করেন তাকে বলা হয় অনুগত। সেটি হচ্ছে অনুগত। মূল শব্দটা হচ্ছে অনুগমন, অনুগমন থেকে অনুগত। এখানে কিন্তু এই অনুগতের আগে একান্ত শব্দটারও কোনো প্রয়োজন নেই, এবং সেটি প্রয়োগ করলে সেটি মেদবহুল হবে। অর্থাৎ অনুগমন মানেই হচ্ছে একান্তভাবে অনুসরণ করা, পশ্চাতে অনুসরণ করা, অনুগমন করা, সেটি হচ্ছে অনুগত। তাহলে অনুগত শব্দটা আমরা বলতে পারি, কারণ একজন শিক্ষার্থী সবসময় তার শিক্ষককে অনুগমনই করবে এবং তার অনুগতই থাকবে, এটি নিয়ম এবং এটি হচ্ছে ঠিক। এবং বাধ্যগতটা কি? বাধ্যগত মানে কি? বাধ্য মানে একেবারে যিনি বাধ্যগামী, অবশ্যই মানে বাধ্য, মানে একটা জোরপূর্বক একটা ভাব, সেটি হচ্ছে বাধ্যগত। এখানে শিক্ষার মধ্যে বা দরখাস্তের মধ্যে এই বাধ্যগত শব্দটি প্রয়োগের কোনো সুযোগ নেই। বাধ্যগত শব্দটি ব্যাকরণ বলছে না, কখনো বাধ্যগত শব্দটি এখানে প্রয়োগ করা যাবে না। কারণ যিনি বাধ্যগামী তিনি হচ্ছেন বাধ্যগত, যিনি বাধ্যগামী তিনি হচ্ছেন বাধ্যগত। এখানে যিনি দরখাস্ত লিখছেন তিনি অবশ্যই বাধ্যগত না, তিনি হচ্ছেন অনুগামী। অর্থাৎ যে শিক্ষার্থী তার প্রধান শিক্ষক বরাবর দরখাস্তটি করছে, সে ওই প্রধান শিক্ষকের অনুগমন করছে, অর্থাৎ তার আদর্শকে অনুগমন করছে, তাকে অনুগমন করছে, তার আচরণকে অনুগমন করছে, তার নীতিকে অনুগমন করছে, তার নীতিকে অনুসরণ করছে। সুতরাং সে হচ্ছে অনুগত, যা বলছে তাই শুনছে, এটি হচ্ছে অনুগত। কিন্তু বাধ্যগত শব্দটি এখানে আসার কথা না, ব্যাকরণ এটাকে স্বীকৃতি দিচ্ছে না। অথচ বরাবরই কিন্তু আমরা বাধ্যগত লিখে ফেলি, অনুগতও লিখে ফেলি। যদি অনুগত আমরা লিখি তাহলে ব্যাকরণ শুদ্ধ বলছে, আর যখন নাকি বাধ্যগত লিখে ফেলি তখন তো ব্যাকরণ মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং তখনই তো বিপত্তিটা ঘটছে এবং একটা হাস্যকর পর্যায় সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে 5 নম্বর। এবার আমরা যাব 6 নম্বরে। 6 নম্বরের যে ভুলটি আমরা করে থাকি সেটি কি? 6 নম্বরে হচ্ছে অচেনা এবং অজ্ঞাত। অচেনা এবং অজ্ঞাত। এটা অচেনা কি, অজ্ঞাত কি? কোন জায়গায় আমরা অচেনা বলবো, কোন জায়গায় আমরা অজ্ঞাত বলবো, কোন জায়গায় অচেনা বলবো, কোন জায়গায় অজ্ঞাত বলবো? তাহলে আমরা আগে অর্থটা আগে করে নেই যে
অচেনাটাকে, অচেনাটা হচ্ছে জ্ঞানের মধ্যে আছে কিন্তু পরিচয় জানা নেই। জ্ঞানের মধ্যে আছে কিন্তু জ্ঞানের মধ্যে আছে কিন্তু পরিচয় জানা নেই, সেটি হচ্ছে অচেনা। অচেনা কি? অচেনা হচ্ছে জ্ঞানের মধ্যে আছে, জ্ঞানের মধ্যে আছে কিন্তু তার পরিচয় জানা নেই, সেটি হচ্ছে অচেনা। আর অজ্ঞাতটা কি? অজ্ঞাতটা হচ্ছে কোনো বিষয় জ্ঞাত বা জ্ঞানের মধ্যে কোনো বিষয় জ্ঞাত বা জ্ঞানের মধ্যে না থাকলে সেটাকে বলা হয় অজ্ঞাত। অর্থাৎ কোনো বিষয় জ্ঞাত না, কোনো বিষয় জ্ঞানের মধ্যে নেই, সেটা হচ্ছে অজ্ঞাত। আর যেটি জ্ঞানের মধ্যে আছে কিন্তু পরিচয় জানা নেই, সেটি হচ্ছে অচেনা। তাহলে যখন যে পরিস্থিতি আসবে, যখন যে বিষয়টি আসবে, যখন যে প্রসঙ্গটি আসবে, সেই প্রসঙ্গ অনুযায়ী আমাকে কিন্তু অচেনা প্রয়োগ করতে হবে, অজ্ঞাত প্রয়োগ করতে হবে, কখনো গুলিয়ে ফেলা যাবে না। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একটা উদাহরণ দিয়ে দিই আমরা। উদাহরণটা কি? যেমন দেখা গেল যে নদীতে একটি লাশ ভাসছে, নদীতে একটি লাশ ভাসছে এবং একটি লাশ ভাসছে। তার মানে কি? এটি লাশটি কিন্তু আমরা দেখলাম, লাশটি আমরা দেখলাম কিন্তু কে লোকটি কিন্তু মানে কার লাশ এটি কিন্তু মানে কোন ব্যক্তির লাশ এটি কিন্তু চেনার মধ্যে নেই। লাশ ভাসছে এই পর্যন্তই। তাহলে লাশ ভাসছে, এখন আমরা কি বলবো? এখানে কোন জায়গায় অচেনা হবে, কোন জায়গায় অজ্ঞাত হবে? কি অচেনা? তাহলে যে যে মানুষটি যে মানুষটি সে মানুষটি কিন্তু আসলে যে যার লাশ, ওটা কিন্তু একটা মানুষের লাশ, ওটা কিন্তু কুকুর বিড়াল বা গরু গাভীর লাশ নয়, ওটি একটি মানুষের লাশ, মানুষের দেহ। তাহলে আমরা কিন্তু কখনো কিন্তু এই লাশের আগে অজ্ঞাত শব্দটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা ওখানে কি বলবো? যে অচেনা কোনো ব্যক্তির কি অজ্ঞাত কোনো ব্যক্তির লাশ ভাসছে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা অজ্ঞাত শব্দটা ব্যবহার করতে পারি, এটি মনে রাখতে হবে। এটি কিন্তু মানে একটা লাশ উদ্ধার, লাশটি কার বা কে কিভাবে তাকে হত্যা করছে ইত্যাদি ইত্যাদি, যেটি এখানে আমরা কি বলবো? যে এখানে বলা যায় লাশটি একজন অচেনা মানুষের, তবে তার এখানে আবার একটা কথা আছে যে লাশটি পুকুরে ভাসছে, নদীতে যে লাশটি নদীতে ভাসছে সেই লাশটি কার এটি কিন্তু মানে একটি মানুষের, যে এটি কিন্তু নিশ্চিত, একটি মানুষের এটি নিশ্চিত, কিন্তু কি কারণে সে মারা গেল এটি কিন্তু আমরা জানি না, জানা যায়নি। তাহলে এক্ষেত্রে আমরা কোন জায়গায় অচেনা বলবো এবং কোন জায়গায় অজ্ঞাত শব্দটা বলবো, এটা একটু আমাদের ভেবে নিতে হবে। সেটি দেখি যে লাস্টে একজন অচেনা মানুষের কিন্তু তার মৃত্যুর বিষয়টি অজ্ঞাত। এখানে লাস্টে একটি অচেনা মানুষের কিন্তু তার মৃত্যুর বিষয়টি অজ্ঞাত। তাহলে এখানে কিন্তু লাস্টে একজন অচেনা মানুষের, অর্থাৎ মানুষটি হচ্ছে মানুষটি হচ্ছে অচেনা, আর তার মৃত্যুর বিষয়টি অজ্ঞাত, মানে কি? জানা নেই। তাহলে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে গেল যে জ্ঞানের মধ্যে আছে কিন্তু পরিচয় জানা নেই। অর্থাৎ লাস্টটি কিন্তু মানুষের, এটি কিন্তু জ্ঞানের মধ্যে আছে। লাস্টটি যে মানুষের, এটি কিন্তু জ্ঞান বলছে যেটা মানুষের লাশ, এটি জানি আমি, মানুষের লাশ এটি জানি, কিন্তু লোকটির পরিচয় জানা নেই। তার মানে কি? অচেনা মানুষের। লাস্টটি হচ্ছে অচেনা মানুষের। আর একটা বিষয় কি? অজ্ঞাত কোনটা? যে সে কোন বিষয়ে মারা গেছে, কোন বিষয়ে সে নিহত হয়েছে, এই বিষয়টি কিন্তু আমাদের জানা নেই, আমার জানা নেই। অতএব এখানে বলতে হবে অজ্ঞাত। অর্থাৎ অচেনা মানুষটির লাশ, তবে তার মৃত্যুর কারণটি অজ্ঞাত। একজন অচেনা মানুষের লাশ কিন্তু তার মৃত্যুর কারণটি অজ্ঞাত। আশা করি বিষয়টি একটু মানে
কথা বলতে গেলেই কিন্তু বিষয়টি গুলিয়ে যায়। তাহলে প্রয়োগের ক্ষেত্রে কি পরিমাণ গুলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে এটা সহজেই অনুমেয়। অতএব কোন জায়গায় কোন প্রসঙ্গে অচেনা এবং অজ্ঞাত শব্দটি প্রয়োগ হবে সেটা কিন্তু একটু ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে, কোনো ক্রমেই ভুল করা যাবে না। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বাংলা একটা লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় এবং শব্দগত ভুল মানে কি, বাক্য ভুল হয়ে গেল, আর বাক্য ভুল মানে কি, সাহিত্য ভুল হয়ে গেল। অতএব শব্দ যাতে ভুল না হয় সেটি কিন্তু কোনো মানে সবচেয়ে আগে যেটিকে গুরুত্ব দিতে হবে, আমাকে বিষয়টি অনুধাবন করতে হবে, আমাকে প্রসঙ্গটি অনুধাবন করতে হবে, প্রসঙ্গটি অনুধাবন করে সেই প্রসঙ্গ অনুযায়ী সেই বিষয় অনুযায়ী আমাকে শব্দটা চয়ন করতে হবে। এবারে আমরা হয়ে গেল সপ্ত 7 শব্দের 7 বিপদ যে কথাটি তার 6টি হয়ে গেল। এবারে আমরা একদম সর্বশেষ পর্যায়ে 7 শব্দ, সেটি হচ্ছে অঙ্ক। কোনটি লিখব, অঙ্ক না অঙ্ক, এটি কোনটি লিখব এবং কোনটি ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ, কোনটি ব্যাকরণগত দিক থেকে শুদ্ধ, এবং এটা এটা খুবই একটা জরুরি বিষয়। এতদিন যা আমরা লিখছি তা কি সঠিক লিখেছি, অথবা আগামীতে যেটি লিখবো সেটি কি আমরা সঠিক লিখতে পারবো, সতর্ক থাকতে পারবো, বা এটি কি মাথায় রাখতে পারবো। আমি একটা নিয়ম বলে দিচ্ছি, কোনো শব্দের শেষে শব্দে না ক খ ক খ গ ঘ, ক খ গ ঘ যদি পরে থাকে, ক খ গ ঘ গ ঘ পরে থাকলে, ক খ গ ঘ গ ঘ পরে পরে থাকলে, আমরা রুলটা আগে লিখে নেই, পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হয়। এখন এটি হচ্ছে আমাদের সন্ধির একটি নিয়ম, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আশা করি এটা এই বিষয়টি নিয়ে খুবই উপকৃত হবে এবং এই ভুলটি যাতে আর না হয় সে বিষয়ে সতর্ক থাকবে। এখন ক খ গ ঘ যদি পরে থাকে তাহলে পূর্বপদের অন্তঃস্থিত যে ম সেই স্থানে অনুস্বার বসবে, কখনো উময় কয় বসবে না। তাহলে আমরা এখানে দেখি সেখানে অনুস্বার বসবে। এখন আমরা দেখি যদি অনুস্বার সেখানে ম যদি না থাকে সেখানে কি বসবে, ঠিক এর উল্টাটা, যদি ম স্থানে অনুস্বার বসবে, আর যদি ম না থাকে তাহলে সেখানে কি বসবে, উময় কয় বসবে। এখন আমরা আসি এই অঙ্ক এইটার মধ্যে। এখন এই পরে কিন্তু ক এখানে আছে, কিন্তু ক আছে, আমি দেখতে পাচ্ছি ক আছে, কিন্তু ক এর আগে যে পূর্ব বর্ণটা অং, এখানে কি ম আছে, নাই। তাহলে ম যদি না থাকে তাহলে এখানে অনুস্বার হচ্ছে না, তাহলে কি লিখতে হবে, তাহলে যদি ম না থাকে তাহলে সেখানে কি লিখতে হবে, যদি ম থাকতো তাহলে অনুস্বার দিতাম, কিন্তু এখানে তো ম নেই, মানে ক তা তো নয়, ক তা তো না, যদি ম থাকতো, যদি এটি হতো ক তাইলে আমি ক এর আগে ম পেতাম এবং সেক্ষেত্রে আমি অঙ্ক দিতাম, অনুস্বার বসতো। কিন্তু এখানে তো ম নেই, যদি ম না থাকে তাহলে সেখানে আমি কি লিখবো, সেখানে আমি কিন্তু উময় ক দেব। অতএব এই বানানটি হচ্ছে অঙ্ক বানান, শুদ্ধ বানান। ব্যাকরণগত দিক থেকে অনুস্বার দিয়ে যে অঙ্কটি লেখা হয় সেটা সর্বাংশে ভুল। আমাদের ব্যাকরণ স্বীকৃত যে বানান সেটি হচ্ছে স্বর ও ম উ এবং ক, উ ক সংযুক্ত। তাহলে এইটি হচ্ছে আমাদের সংযুক্ত বানান। আর আরেকটা নিয়ম এখানে আছে, যেটি কয়েকটি ক্লাস আগে আমি উময় এবং অনুস্বারের যে কথাটি বুঝিয়ে দিয়েছি, বলে এসছি, সেটি হলো যদি অনুস্বারের যদি উময়ের সাথে সবসময়
স্বর ধ্বনি যুক্ত হতে পারে, ও সবসময় স্বর ধ্বনি যুক্ত হতে পারে, কিন্তু অনুস্বারের সাথে কিন্তু কখনো স্বর ধ্বনি যুক্ত হয় না। যেমন রঙ্গ, রঙ্গ, রঙ্গ মানে কি? রঙ্গ এইটা কিন্তু রঙ্গ, এইটাই লিখলে এরকম হয়। বঙ্গ, বঙ্গ, এটি এটি কিন্তু এটির থেকে কিসের থেকে? বঙ্গ, এটির থেকে। এখন আমি এইটাকে কিন্তু রঙ্গা বলতে পারবো, বঙ্গা বলতে পারবো, অর্থাৎ এর সাথে কিন্তু আকার যুক্ত করতে পারবো। কিন্তু এই অনুস্বারে যদি থাকে তাইলে কিন্তু সেটা কখনো স্বরান্ত হবে না, অর্থাৎ তার সাথে কখনো স্বরধ্বনি যুক্ত হবে না, অর্থাৎ অনুস্বারের সাথে কখনো স্বরধ্বনি যুক্ত হয় না। তো আর সময় না বাড়িয়ে আমরা বিষয়টি পরিষ্কার হয়ে গেলাম। এই সাতটি শব্দ, সাতটি শব্দই কিন্তু আমাদের বিপর্যয় ডেকে আনে এবং বিপদ ডেকে আনে। এই সাতটি শব্দ, সাত শব্দের সাত বিপদ, সাত শব্দের সাত বিপদ। ব্যাকরণ এটা সতর্ক করে দিচ্ছে যে সাত শব্দের সাত বিপদ, এটির থেকে সজাগ থাকতে হবে এবং চয়নগত দিক থেকে খুব সতর্কতার সাথে চয়ন করতে হবে, কোনো ক্রমেই যাতে ভুল না হয়। তাহলে অঙ্ক বানানটা কিন্তু সবসময় স্বর অ উময় ক হবে, কখনো স্বর অ অনুস্বর ক এই বানানটি লেখা যাবে না, যেহেতু অনুস্বারের আগে মানে কয়ের আগে ম নেই, কয়ের আগে ম নেই। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন অহংকার, অহংকার এটি আমি কিভাবে লিখলাম? অহংকার, কেন অনুস্বার আসলো? অনুস্বার আসলে এই কারণেই যে এর আগে, কয়ের আগে, এটার মূল শব্দ হচ্ছে অহম, অহংকার, অহংকার। তাহলে এই কয়ের আগে কিন্তু পূর্বপদ আমি ম পাচ্ছি, তাহলে ম যেহেতু পাচ্ছি সুতরাং এখানে অনুস্বার হবে, কিন্তু এই অঙ্ক বানানে কিন্তু আমি ম পাচ্ছি না, ম যেহেতু পাচ্ছি না তাহলে বিকল্পে উময় কয় হবে, কখনো অনুস্বার হবে না। আর অনুস্বারের সাথে কখনো স্বর যুক্ত হতে পারে না, কিন্তু উময়ের সাথে সবসময় স্বর যুক্ত হয়, কারণ উম হচ্ছে স্বতন্ত্র একটি বর্ণ, অনুনাসিক বর্ণ। অনুস্বার কিন্তু স্বতন্ত্র বর্ণ নয়, এটি হচ্ছে অযোগবাহ বর্ণ। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই উপকৃত হয়েছে, উপকৃত হবে। বিষয়টি বাড়িতে গিয়ে আর একবার দেখবে এবং রেফারেন্স বই যদি থাকে অবশ্যই আছে, সেগুলো আরো ভালো করে দেখবে, পর্যবেক্ষণ করবে। এবং যেটি সবচেয়ে বড় কথা সেটি হলো এই যে সাত শব্দের সাত বিপদ, যেটি নাকি ব্যাকরণ উল্লেখ করে দিচ্ছে। অতএব এই সাতটি শব্দ প্রয়োগের সময় আমাদের সবাইকে একদম সতর্ক থাকতে হবে এবং যথাযথ বিষয়, যথাযথ প্রসঙ্গ বুঝে বিবেচনা করে যথার্থ শব্দটি লিখতে হবে, বানানটি লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার বলি, যে কথাটি আমি প্রত্যেক ক্লাসেই বলে থাকি শেষে, সেটি হলো যত পড়বে তত জানবে, যত পড়বে তত বুঝবে, যত পড়বে তত তোমার মেধা পরিশীলিত হবে, মেধা শানিত হবে, তুমি আলোকিত মানুষ হবে এবং তোমার দ্বারা সবাই আলোকিত হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।